আহ কতদিন পরে ছুটি পাইলাম ভাইজান। অনেকদিন পরে আমার বৃষ্টি হইতাছে। এই বৃষ্টি মনে হয় ঠান্ডা নিয়ে আইব। ও, এইটা ঠান্ডার আগাম বৃষ্টি। এই বৃষ্টিতেই ঠান্ডা আইব, কিন্তু ঠান্ডার কথা বইলা পুরাতন কথা মনে করাই দিলি। কোন পুরাতন কথা ভাইজান? কবর জন্মের কথা। গত বছর ঠান্ডায় কবর জন্ম করছিলাম, আর শেষ পর্ব এই বছরে ঠান্ডা প্রায় চইলা যাইছে। যতদিনই হোক ভাইজান, দর্শক কিন্তু কবর জন্মের কথা ভুলে নাই। তারা এখনো শেষ পর্ব চায়। এই তো আগামী সপ্তাহেই আপলোড হইব কবর জন্ম শেষ পর্ব। আর মাত্র কয়েকটা দিন। চা খা, ঠান্ডা হয়ে যাইতেছে। শাহাবুদ্দিনের জীবনে এমন রাত খুব কমই আসে যখন তার কোনো কাজ থাকে না। বেওয়ারিশ লাশের খবর পেলে তাকে আর মতিকে ছুটে যেতে হয়। কিন্তু আজকের রাতটা ছিল ভিন্ন। ঝড় বৃষ্টির কারণে সবকিছু শান্ত, কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। তাদের শান্ত আলোচনায় ছেদ ঘটালো একজন আগন্তুক। আপনাদের মধ্যে কি শাহাবুদ্দিন সাহেব আছেন? আমি শাহাবুদ্দিন। কি দরকার? আমার বস আপনাদের একটি কাজ দিতে চান। শহর থেকে প্রায় 20 মাইল দূরে জঙ্গলের ভিতরে একটা পুরনো জমিদার বাড়ি আছে। সেই বাড়ির ভিতর থেকে একটা লাশ নিয়ে আসতে হবে এবং আপনাদের গোরস্থানে দাফন করতে হবে। লাশ? কিসের লাশ? পুলিশ কেস নাকি? আপনাদের যা বলা হয়েছে তাই করবেন, কোনো প্রশ্ন করবেন না। লাশের পরিচয় বা মৃত্যুর কারণ নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। এইরকম একটা কাজের জন্য পুলিশে খবর না দিয়া আমাদের কাছে কেন? আর এত রাইতে জঙ্গলের ভিতরে কাজটা সন্দেহজনক। আমরা এই কাজ করবো না। এখানে 50,000 টাকা আছে, কাজ শেষে আরো 50,000 দেওয়া হবে। এখন কি কাজটা সন্দেহজনক মনে হচ্ছে? ঠিক আছে, কিন্তু লাশে যদি কোনো আইনি ঝামেলা। কোনো ঝামেলা হবে না, শুধু মনে রাখবেন লাশটাকে ভালো করে দেখবেন না আর তার শরীর থেকে কোনো জিনিস সরাবেন না। এটা আমার বসের কড়া নির্দেশ। ঠিকানা এই কাগজে লেখা আছে। ভাইজান, আল্লাহ যা দেয়, 1 লাখ টাকা। চলেন যাই, যা আছে কপালে। আমার মনটা কেমন জানি কু ডাকতাছে রে মতি। এত টাকা শুধু একটা লাশের জন্য? এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। ভ্যান গাড়িটা জমিদার বাড়ির ভাঙা গেটের সামনে এসে থামলো। আগন্তুকের নির্দেশ মতো তারা জমিদার বাড়িতে এসে পৌঁছেছে। বাড়িটা লতা পাতায় ছেয়ে গেছে, দেখলেই গা ছমছম করে। চারদিকে পোকামাকড়ের ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ভাইজান, এইটা তো বাড়ি না, সাক্ষাৎ ভূতের বাড়ি। এই বাড়ির ভিতরে কেমনে যাবো? টেকার লোভ করছস আর এখন ভয় পাইলে চলবো? আয় আমার লোকে। তারা দুজন টর্চের আলোয় বাড়ির ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতর সবকিছু ভাঙাচোরা, মাকড়সার জালে ভরা। ভেতরে সবচেয়ে বড় ঘরটায় তারা প্রবেশ করলো। ঘরের মাঝখানে একটা লাশ সাদা কাপড়ে ঢাকা। শাহাবুদ্দিন একটু এগিয়ে সাবধানে লাশটার কাছে গেল এবং কাপড়ের একাংশ সরাতেই টর্চের আলোয় যা দেখা গেল তাতে তার মতো অভিজ্ঞ লোকেরও বুকের রক্ত হিম হয়ে গেল। ইয়া আল্লাহ, এটা কি? লাশটি একটি তরুণীর, কিন্তু তার মুখটা বিভৎস। তার দুটো চোখই উপড়ে নেওয়া হয়েছে, জিভ কেটে ফেলা হয়েছে এবং কপাল থেকে শুরু করে গলা পর্যন্ত চামড়ার উপর অদ্ভুত ত্রিভুজাকৃতির প্রতীক খোদাই করা। প্রতীকগুলো থেকে তখনও হালকা রক্ত ঝরছে।
যেন কিছুক্ষণ আগেই কাজটা করা হয়েছে। ভাইজান, ভাইজান, এটা তো খুন, কেউ তারে বলি দিছে। চলেন ভাইজান, চলেন আমরা এখান থেকে পালাই, আমরা এটা শুনো না। এখন আর পালানোর পথ নাই, টেকা নিয়ে আনিছি, কাজ শেষ করতেই হইব। চুপচাপ লাশটা ধর। মতি ভয়ে কাঁপতে কাঁপতে লাশটা ধরতে গেল। লাশটা তোলার সময় সে খেয়াল করলো মেয়েটির গলায় একটি দামি পাথরের লকেট এবং হাতে সোনার বালা। তার মনে লোভ জেগে উঠল। তারা লাশটি ধরাধরি করে ভ্যানের দিকে নিয়ে যেতে থাকলো। ঠিক তখনই বাড়ির দোতলা থেকে একটা ভাঙা কাচের ঝনঝন শব্দ হলো। শাহাবুদ্দিন টর্চ ফেলতেই দেখলো একটা ছায়া মূর্তি মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। ভাইজান, ওইখানে কেউ আছে। অতি দৌড়া, দেরি করিস না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বহুদিন ধরে কবর জন্ম সিরিজের শেষ পর্বের অপেক্ষায় দিন গুনছেন, তাদের জন্য আজ নিয়ে এলাম সবচেয়ে আনন্দের খবর। কবর জন্ম পঞ্চম ও সমাপনী পর্বের কাজ এখন প্রায় শেষের পথে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে সেই বহুল প্রতীক্ষিত পর্ব। এবারের পর্বে থাকছে এমন কিছু রহস্য, এমন কিছু ভয়, যা আপনাকে আবারও নিঃশব্দ করে দেবে। আপনি দেখবেন আর থেমে গিয়ে নিজেই বলবেন, হয়তো এজন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। তাই প্রস্তুত থাকুন, আপনার মোবাইল কিংবা টিভির স্ক্রিনে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আগামী সপ্তাহে কবর জন্মের শেষ রহস্য দেখার জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানালাম। অপেক্ষায় থাকুন, রাত নামলেই শুরু হবে ভয়। কি ব্যাপার, তোমাদের এমন অবস্থা কেন? আর এই লাশ, এর শরীর থেকে অদ্ভুত গন্ধ আসতেছে কেন? হান্নান ভাই, আজকে একটা বিরাট বিপদে পড়ছি। আগে লাশটা নামাই, পরে বলতাছি। তারা লাশটা ভ্যান থেকে নামিয়ে গোরস্থানের ভিতরে নিয়ে এলো। হান্নান মিয়া লাশের মুখের কাপড়টা সরাতেই আতঙ্কে 2 পা পিছিয়ে গেল। সর্বনাশ, এ তো সাধারণ লাশ না, এ তো নরবলির শিকার। এর কপালের প্রতীকগুলা দেখছো? এরা শয়তানের উপাসক। এই লাশে তোমরা এইখানে আনছো কেন? আমরা টেকার লোভে পড়ছি হান্নান ভাই, টেকার লোভে বইটা। টাকার জন্য তোমরা সাক্ষাৎ শয়তান রে এই পবিত্র মাটিতে নিয়ে আইছো? তোমরা জানো এর মানে কি? এই লাশে যদি এখানে দাফন করা হয়, তাইলে এই পুরো গোরস্থান অপবিত্র হয়ে যাইব। এই লাশটা আসলে একটা দরজা। শয়তানের দুনিয়া থাইকা কিছু একটারে এই দুনিয়াতে আনার জন্য এই লাশটারে ব্যবহার করা হইছে। তাইলে এখন উপায় কি হান্নান ভাই? আমরা এখন কি করব? উপায় একটাই আছে, ভোরের আলো ফোটার আগে এই লাশটাকে বিশেষ পদ্ধতিতে দাফন করতে হইব। এর শরীরটাকে লোহার শিকল দিয়ে বাইন্দা কবরের চারপাশে মন্ত্র পড়া লবণ ছিটাইয়া তারপর মাটি চাপা দিতে হইব। নইলে এর ভিতরে যে অশুভ শক্তিটা আসার জন্য অপেক্ষা করতেছে, সেটা মুক্তি পাইয়া যাইব। হান্নান মিয়ার কথা শুনে শাহাবুদ্দিন আর মতির মুখ শুকিয়ে গেল। হান্নান মিয়ার কথাগুলো ছিল ভয়ঙ্কর। শাহাবুদ্দিন আর মতি বুঝতে পারলো তারা শুধু একটা লাশ বহন করেনি, তারা এক ভয়ঙ্কর শয়তানি চক্রের ফাঁদে পা দিয়েছে। এখন তাদের কাজ শুধু লাশ দাফন করা নয়, নিজেদের আত্মাকেও বাঁচানো। হান্নান মিয়া কবর খোঁড়ার প্রস্তুতি নিতে লাগলো। শাহাবুদ্দিন তাকে সাহায্য করতে লাগলো নানান কাজে। মতিকে বলা হলো লাশটা পাহারা দিতে। মতি ভয়ে ভয়ে লাশের পাশে বসে রইল। হঠাৎ সে দেখলো লাশের কপালের খোদাই করা প্রতীকগুলো অন্ধকারে হালকা লাল আলোর মতো জ্বলছে আর নিভছে। আর ঠিক তখনই গোরস্থানের চারপাশের জঙ্গল থেকে একদল মুখোশধারী লোক বেরিয়ে এলো। তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র এবং তাদের চোখের দিকে তাকানো যাচ্ছে না।
যেন আগুনের মতো জ্বলছে। মুখোশধারীগুলো নিঃশব্দে তাদের ঘিরে ফেলেছে। হান্নান মিয়া, শাহাবুদ্দিন এবং মতি বুঝতে পারলো তারা আটকা পড়েছে। শাহাবুদ্দিন, এরা ওই শয়তানের উপাসক। লাশটা নিতে আইছে, কোনোভাবে লাশ এদের হাতে দেওয়া যাইব না। কিন্তু আমরা মাত্র 3 জন, আর আর ওরা তো অনেকজন। মুখোশধারীদের একজন হাতের ইশারায় তাদের লাশটা দিয়ে দিতে বলল। মতি ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। শাহাবুদ্দিন শাবলটা শক্ত করে ধরে রুখে দাঁড়ালো। লাশ নিবি? আয়, লাশ নিতে গেলে আগে আমার লোকে টক্কর দেওয়ান লাগবো। আয়। সাথে সাথে মুখোশধারীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। এক ভয়ঙ্কর লড়াই শুরু হলো। হান্নান মিয়া তার লাঠি দিয়ে আর শাহাবুদ্দিন শাবল দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি। লড়াইয়ের এক পর্যায়ে একজন মুখোশধারী মতিকে ধরে ফেলল এবং তার গলায় ছুরি ধরল। আহ ভাইজান! মতি ভয়ে চিৎকার করে উঠল। ভালোয় ভালোয় লাশটা আমাদের দিয়ে দে, নইলে এই ছুরি দিয়ে একটা টান মেরে তোদের সঙ্গীর দেহটা নিস্তেজ করে দিব এখনই। শাহাবুদ্দিন অসহায় হয়ে গেল। সেই শাবলটা ফেলে দিতেই দুজন মুখোশধারী লাশটা তুলে নিতে গেল, কিন্তু লাশটা তোলার সময় মতির চোখ পড়ল মেয়েটির গলার লকেটটার দিকে। তার লোভী মনটা শেষ মুহূর্তেও তাকে ধোঁকা দিল। সে ভাবলো, মরার আগে অন্তত এই দামি জিনিসটা নিয়ে মরি। সে ছুরি ধরা অবস্থাতেই এক ঝলকায় মেয়েটির গলা থেকে লকেটটা ছিঁড়ে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলল। লকেটটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। লাশটা শরীর থেকে ঘন কালো ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে এলো এবং পুরো গরুস্থানে ছড়িয়ে পড়ল। মুখোশধারীরা চিৎকার করে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তাদের শরীর পুড়ে যাওয়ার মতো গন্ধ বের হতে লাগলো। সর্বনাশ! মতি, তুই এটা কি করছস? ওই লকেটটা অশুভ শক্তিটারে আটকায় রাখছিল, তুই তারে মুক্তি দিয়া দিছস। কালো ধোঁয়াটা ধীরে ধীরে একত্রিত হয়ে একটা ভয়ঙ্কর কুৎসিত আকৃতি নিতে শুরু করলো। তার দুটো লাল চোখ সরাসরি মতির দিকে তাকিয়ে আছে, কারণ লকেটটা এখন মতির কাছে। আকৃতিটা মতির দিকে এগিয়ে আসতে লাগলো। শাহাবুদ্দিন আর হান্নান মিয়া ভয়ে জমে গেছে। মতি পকেট থেকে লকেটটা বের করে ছুঁড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তার হাতটা যেন অবশ হয়ে গেছে। ভোরের প্রথম আলো গোরস্থানের উপর এসে পড়ল। আলো পড়া মাত্রই কালো ধোঁয়ার আকৃতিটা এক বিকট চিৎকার করে বাতাসে মিলিয়ে গেল। মুখোশধারীরাও উধাও হয়ে গেছে। পড়ে রইল শুধু সেই বীভৎস লাশটা। সূর্য ওঠায় আজ আমরা বাইচা গেলাম, কিন্তু তারা দেখল মতি মাটিতে পড়ে আছে, তার জ্ঞান নেই। তার বুকের উপর যেখানে সে লাশটা রেখেছিল সেখানে চামড়াটা পুড়ে গিয়ে একই ত্রিভুজ আকৃতির প্রতীক তৈরি হয়ে গেছে। মতির কোনো খবর পাইলা? না হান্নান ভাই, সেই দিনের পর থেকে সে নিখোঁজ। তার বাড়ির লোকও তার কোনো খবর জানে না। সে আর ফিরবো না শাহাবুদ্দিন। অশুভ শক্তিটা তারে চিহ্ন দিয়ে গেছে। সে এখন ওই শয়তানের দুনিয়ার বাসিন্দা। দরজাটা খুলতে হবে, নতুন বলির আয়োজন করতে হবে। আমার মনিব অপেক্ষা করছে, মনিব অপেক্ষা করছে।